সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি নুসরাত ইসলাম। দেশ বিদেশ থেকে আসা লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমের পুণ্যার্থীদের নিরাপত্তা দিচ্ছেন ইসলাম ধর্মের অনুসারী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হিন্দু মুসলিম ভাই ভাই, কারো কোনো ভয় নাই, এমন স্লোগানকে সামনে রেখে হিন্দু সম্প্রদায়ের পাশে এসে দাঁড়িয়েছেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের সময় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয়গুলোতে যাতে কোনোরকম সুযোগ সন্ধানী হামলা ও লুট করতে না পারে সেজন্য নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে দিনরাত পাহারা দিচ্ছেন ইসলাম ধর্মের অনুসারীরা। নেপাল, ভুটান, ভারত সহ দেশ বিদেশ থেকে পুণ্যার্থীরা আসেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে। এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে সাদরে গ্রহণ করে নিরাপত্তা দিতে দিনরাত পাহারা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা। সৃষ্টি হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন এই লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে। ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে কিছু দুষ্কৃতিকারী আছে যারা নাকি আমাদের সারা বাংলাদেশেই হিন্দু সম্প্রদায়ের এবং অন্যান্য ধর্মীয় যেই প্রার্থনা কেন্দ্রগুলো আছে সেগুলোতে হামলা করছে। এর ভিতরে আমাদের সোনারগাঁয়ে সর্ববৃহৎ এবং ঊর্ধ্বে আমাদের লোকনাথ মন্দিরকে আমরা মনে করি। সেই লোকনাথ মন্দিরে যখন নাকি দেশের এই ক্রান্তি লগ্নে এই সময়টা চলছে, গত 5 তারিখ থেকে আজকে পর্যন্ত আমরা পাহারায় আছি এবং আমরা যতদিন পর্যন্ত দেশের পরিস্থিতি শিথিল না হবে আমরা এই মন্দিরে পাহারায় থাকব। বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমরা হিন্দু মুসলমান ভাইরা এক আছি, আমাদের ভিতর কোনো ধর্মীয় ভেদাভেদ নেই, আমরা সকলে মিলে ঐক্য হয়ে একসাথে এখানে উপস্থিত আছি। সরকার পতনের পর নিরাপত্তা শূন্য থাকায় ঐতিহ্যবাহী এই মন্দিরে বাংলাদেশ ও এশিয়া মহাদেশের বিভিন্ন স্থান থেকে এখানে আসা পুণ্যার্থীদের নিরাপত্তার সাধুবাদ জানান মন্দির সংশ্লিষ্টরা। বারোদিতে সাম্প্রদায়িক সম্প্রীতি, হিন্দু মুসলিম ভাই ভাই এই যে সম্প্রীতি আছে, এই সম্প্রীতিটা এইবারও আবার নতুন করে প্রমাণিত হইল। বারোদি ইউনিয়নের যেদিন 5ই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেলেন, সেদিন সন্ধ্যার সময় সারা দেশে বিকাল থেকে সারা দেশে যখন তাণ্ডব লীলা চলতে থাকলো তখন বারোদিতে আমরা একদম নিশ্চিন্তে ছিলাম এবং বিএনপির লোকজন তারা আইসা রাত্র পাহারা দিয়া বারোদির আশ্রম রক্ষা করেছেন। আপনারা জানেন এইখানে ওনারা না, এখানে জামাত ইসলামের লোকজন আসছেন, সেনাবাহিনীর লোকজন আসছেন, তারপর সেনাবাহিনীর লোকজন এসে পরিদর্শন করে গেছেন। সবাই বলেছেন যে এখানে কিছুই হবে না এবং বারোদিতে কোনো কিছুই হয় নাই এবং বারোদিতে অতীতও হয়নি এবং এখনও হয় নাই এবং ভবিষ্যতেও হবে না। এবং বারোদির মানুষের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে যে সম্প্রীতি আছে, এই সম্প্রীতির দীর্ঘদিনের অটুট সম্পর্ক, এটা সহজে কোনো কিছু দিয়া এটা ভাঙন সম্ভব না। বারোদির যারা হিন্দু আছে আমাদের ভাই ভাই হিসাবে আমরা চলাফেরা করি। দূর দূরান্ত থেকে যারা হিন্দুরা আসে তাদেরও আমরা মেহমান হিসাবে গ্রহণ করি, যাতে নাকি তাদের কোনোভাবেই যেন তাদের কোনো ক্ষয়গ্রস্ত না হয়, তারা কারো অপমান লাঞ্ছনা না হয়, আমরা ওইভাবেই দেখছি। এখানকার স্থানীয়রা সাধুবাদ জানিয়ে স্বাগত জানিয়েছেন এই উদ্যোক্তাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে মুঠোফোনে খুলনা কন্ট্রোল নামে একটা প্ল্যাটফর্ম চালু করে অ্যামেচার রেডিও ক্লাব খুলনা। তাতে যুক্ত ছিল কয়েকশো তরুণ স্বেচ্ছাসেবী।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয় করে ট্রাফিক ব্যবস্থাপনা, উদ্ধার কার্যক্রম, জরুরি রক্ত জোগাড়, খাবার ও পানীয় সরবরাহ সহ নিরলসভাবে বিভিন্ন কাজ করেছেন তারা। রাজনৈতিক পট পরিবর্তনের পর ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে ছাত্ররা সড়কে নেমে যানবাহন নিয়ন্ত্রণ করা শুরু করে। এ সময় তারা মোবাইল অ্যাপে জেলো নামের অ্যাপে লগ ইন করে খুলনা কন্ট্রোলে ঢুকতেই মুঠোফোন দিয়ে ওয়াকিটকি কাজ শুরু করে। ট্রাফিকিং এর জন্য আমাদের টিম কিছুক্ষণের ভিতরে এখানে ডিপ্লয় হবে, আপনি তাদের সাথে থেকে সহযোগিতা করবেন। ওভার। ঘরে বসেই তারা জানতে পারছিল খুলনা মহানগরীর হালচাল। নগরীর বিভিন্ন স্থান থেকে এক এক দল স্বেচ্ছাসেবী এক এক তথ্য দিয়ে যাচ্ছেন। কেউ সমস্যার কথা বলছেন, কেউ নিজেদের কাজের তথ্য দিচ্ছেন, কেউ চাচ্ছেন কাছাকাছি থাকা অন্য দলের সহায়তা। একজন বলে উঠলেন, হ্যালো খুলনা কন্ট্রোল, সোনাডাঙ্গা মেট্রোপলিটন কলেজ রোডে 3 জনকে আটক করেছেন জনতা। গণধোলাই দিচ্ছেন, উদ্ধার করে থানায় নেওয়া দরকার, রেস্কিউ টিম পাঠান। অন্য প্রান্ত থেকে একজন বলে ওঠেন, ঠিক আছে, আমরা কয়েকটা দল যাচ্ছি। কিছুক্ষণ পর আবার মুঠোফোনে বার্তা, এখন কি অবস্থা? এই প্রান্ত থেকে আপডেট, হ্যাঁ তাদের উদ্ধার করা হয়েছে। এই প্ল্যাটফর্মের ভিতরে একজন আরেকজনের, একটা টিম আর একটা টিম বা এক ব্যক্তি বা এক প্রতিষ্ঠান আর একটা প্রতিষ্ঠানের সাথে অত্যন্ত সহজে যোগাযোগ স্থাপন করতে পারছে, যেটা একদম রিয়েল টাইম ছিল, যার ফলে অপরাধমূলক কর্মকাণ্ড যেমন চুরি, ডাকাতি, ছিনতাই, ড্রাগ ট্রাফিকিং এইগুলা প্রিভেন্ট করা একদম অতি স্বল্প সময়ে সম্ভব হয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের ব্লাড কালেকশন, যে ইমার্জেন্সি মেডিকেল সেবা দেওয়া, গণপিটুনির হাত থেকে যারা অপরাধ করেছে তাদেরকে উদ্ধার করে পুলিশের হাতে বা হাসপাতালে নিয়ে যে তাদের জীবন রক্ষা করা, এই ধরনের কাজগুলোই আমরা মূলত করেছি। খুলনা নগরীকে নিরাপদ রাখতে দিনের মতো রাত জেগে পাহারা দিতে থাকেন বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। পাশাপাশি সাধারণ মানুষ, শিক্ষার্থী, স্কাউটস, বিএনসিসি, রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা সিটি ইউনিট, আনসার, ফায়ার সার্ভিস, সামরিক বাহিনী ও প্রশাসনের মানুষও খুলনা কন্ট্রোল প্ল্যাটফর্মে যোগ দিয়েছেন। ব্যবহারকারীরা একজন হয়তো অন্যজনকে চেনেন না, তবে কাজের ক্ষেত্রে সেটা কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছে না। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে স্বেচ্ছাসেবীরা ট্রাফিক ব্যবস্থাপনা, দিন ও রাতের টহল, উদ্ধার কার্যক্রম, রক্ত জোগাড়, মাদক উদ্ধার, চোর ও অন্যান্য দুষ্কৃতিকারীদের আটকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর, খাবার ও পানীয় সরবরাহ সহ বিভিন্ন কাজ করে যাচ্ছে। বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক আমরা সবাই লাইসেন্সকৃত। আমরা মূলত কাজ করি টেলিযোগাযোগ বা কমিউনিকেশন নিয়ে। যখন 5 তারিখের পরে আমরা দেখলাম যে যোগাযোগ ব্যবস্থা ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হলো এবং বিভিন্ন রকমের সমস্যা তৈরি হচ্ছিল, তখন আমরা এটার বিষয়ে বিভিন্নভাবে চিন্তা করলাম যে আসলে এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়। পরবর্তীতে আমাদের অ্যামেচার রেডিও ক্লাব কর্তৃক আমরা একটা মিটিং করি যে আমাদের খুলনাতে বিভিন্ন রকমের কার্যক্রম হচ্ছিল, যেমন টহল, ট্রাফিক ম্যানেজমেন্ট, কিন্তু তাদের কাজগুলো ব্যাহত হচ্ছিল তাদের ভিতরে কমিউনিকেশনের অভাবে। তারা ঠিকমতো কোঅর্ডিনেশন করতে পারতেছিল না, যার ফলে বিশৃঙ্খলা হচ্ছিল। তখন আমরা চিন্তা করলাম যে কিভাবে এটাকে একটা শৃঙ্খলার ভিতরে আনা যায়। যেহেতু রেডিও ব্যবহার করতে গেলে একটা আইনি জটিলতা আছে, যার জন্য রেডিও কোনো সলিউশন এখানে হতে পারে না। তখন আমরা চিন্তা করলাম যে একটা অ্যাপস ভিত্তিক আইনি জটিলতা মুক্ত কোনো সলিউশন আনা যায় কিনা। তখন আমরা জেলো অ্যাপসটাকে ইন্ট্রোডিউস করলাম। খুলনার অ্যামেচার রেডিও ক্লাবের প্রধান কার্যালয় কেডিএ এভিনিউ এলাকায় 8 আগস্ট সেখানে বসেছিলেন ক্লাবের সদস্যরা। অ্যামেচার রেডিও এক ধরনের শখ। বিশেষ ধরনের রেডিওর মাধ্যমে দূর দেশের আরেক রেডিও গ্রাহকের সঙ্গে যোগাযোগ করেন অ্যামেচার রেডিও অপারেটররা। ক্লাবের সদস্যরা জেলো অ্যাপে একটি চ্যানেল খুলে নাম দেন খুলনা কন্ট্রোল। চ্যানেল খোলার পর অ্যামেচার রেডিও ক্লাবের পক্ষ থেকে পথে পথে দিন ও রাতে যারা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন তাদের মধ্যে এটি ছড়ানো শুরু করে। কিভাবে অ্যাপটি ইনস্টল করতে হবে, কিভাবে এটা কাজ করবে, এসব নির্দেশনা সম্বলিত একটা লিফলেটও সব এলাকার টহল টিমগুলোর কাছে দেওয়া হয়।
এলাকাভিত্তিক ছোট ছোট হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার গ্রুপ ছাড়িয়ে এখন এটা হয়ে উঠেছে পুরো খুলনার অন্যতম যোগাযোগ মাধ্যম। একাধিক অ্যাডমিন ও মডারেটর এখন সার্বক্ষণিক চ্যানেলের কার্যক্রম নজরে রাখছেন। চ্যানেলে থাকা কেউ কোনো বিশৃঙ্খলা করতে গেলে অ্যাডমিন ও মডারেটর তাকে মিউট, সাময়িক বা স্থায়ীভাবে বহিষ্কার করছেন। কোনো কথা পরে গুজব হিসেবে প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। গেল শনিবার চায়না জুড়ে শিকে ফেস্টিভ্যাল উপলক্ষে দেখা যায় নানান আয়োজন। এই ফেস্টিভ্যালটি পরিচিত চাইনিজ ভ্যালেন্টাইন্স ডে হিসাবেও। যুগ যুগ ধরে ঐতিহ্যবাহী এই উৎসবটি পালন করে আসছে চীনের অধিবাসীরা। গেল শনিবার চায়না জুড়ে দেখা যায় নানা আয়োজন। এই দিন দেশটিতে পালন করা হয় শিকি ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালটি চাইনিজ ভ্যালেন্টাইন ডে হিসেবেও পরিচিত। যুগ যুগ ধরে ঐতিহ্যবাহী এই উৎসবটি পালন করে আসছে চীনের অধিবাসীরা। আমি আমার বরের সাথে ভিন্ন রকমের এই উৎসবটি উপভোগ করতে এসেছি। এখানে এসে আমরা অন্য ধরনের এক অনুভূতি অনুভব করতে পেরেছি। শিকি ফেস্টিভ্যালকে 2006 সালে এক ঐতিহ্যবাহী উৎসব ঘোষণা করা হয়। সারা দিন জুড়ে নানা আয়োজন দেখা যায় চায়নার ইনসি শহরে এই ফেস্টিভ্যালকে ঘিরে। আমরা গত 3 বছর ধরে শিকি ফেস্টিভ্যালের আয়োজন করে আসছি। আমরা আশা করি আগামী প্রজন্ম এই ঐতিহ্য ধরে রাখবে এবং তারা আরও জাঁকজমকভাবে এই উৎসবটি পালন করবে। শুধু ইনসি শহরেই না, দেশটির বিভিন্ন জায়গায় নানাভাবে এই দিনটি পালন করা হয়। দেশটির ইয়াংঝু শহরে নানা রকমের পোশাকে নাচ গানের মাধ্যমে এই দিনটি উপভোগ করে এই শহরের অধিবাসীরা। এই উৎসবকে ঘিরে চীনের বিভিন্ন শহর সেজেছিল এক অন্যরকম সাজে। এর পাশাপাশি একটি প্যারেডের আয়োজনও করা হয় এই দিনে। নানা পোশাকে এই প্যারেডে অংশগ্রহণ করেন পর্যটকরা। সুইজারল্যান্ড, ফ্রান্স ও জার্মানি সীমান্তের সংযোগস্থল বাসেল। ইউরোপের এই শহরটিতে গেলে 10 সেকেন্ডে এই 3 দেশের মাটিতে পা রাখার অসাধারণ অভিজ্ঞতা নিতে পারবেন একজন পর্যটক। এদিকে চিলিতে অবস্থিত আতাকামা মরুভূমিতে দেখা দিয়েছে ফুলের বাহার। বিশ্বের সবচেয়ে শুষ্ক মরুভূমি পরিণত হয়েছে ফুলবাগানে। বিশ্বের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া এমন চমকপ্রদ ঘটনা নিয়ে রয়েছে একটি প্রতিবেদন। দেশে দেশে যারা ঘুরে বেড়াতে পছন্দ করেন তারাই এই একটি দেশে ভ্রমণ করে 3টি দেশে ঘুরে আসতে পারবেন, তাও আবার মাত্র 10 সেকেন্ডে। অবিশ্বাস্য মনে হলেও ইউরোপের একটি মনোমুগ্ধকর শহরে এমন অভিজ্ঞতার স্বাদ নিতে পারবেন ভ্রমণপ্রেমীরা। শহরটির নাম বাসেল। এটি সুইজারল্যান্ডে অবস্থিত। দেশটির দক্ষিণ পশ্চিমে রাইন নদীর তীরে এ শহরের অবস্থান। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ঐতিহাসিকভাবেও সমৃদ্ধ এ শহর। সুইজারল্যান্ড, ফ্রান্স ও জার্মানির সীমান্তের সংযোগস্থল বাসেল। ইউরোপের শহরটিতে গেলে 10 সেকেন্ডে এই 3 দেশের মাটিতে পা রাখার অসাধারণ অভিজ্ঞতা নিতে পারবেন একজন পর্যটক।
বাসেল শহরের ভৌগোলিক অবস্থানও গুরুত্বপূর্ণ। ইউরোপের অনেকগুলো বিস্ময়ের একটি এ শহর। এটির শহরতলি সুইজারল্যান্ড ছাড়িয়ে মিলেছে ফ্রান্স ও জার্মানির সঙ্গে। এটি এমন একটি এলাকা যেখানে সীমান্ত শুধু মানচিত্রের একটি রেখা। রাইন নদীর স্রোতের মতো উন্মুক্তভাবে নানা সংস্কৃতির মেলবন্ধন রয়েছে এখানে। সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে এইমস বাজেট ট্রাভেল নামের এক ট্রাভেল ইনফ্লুয়েন্সার সম্প্রতি একটি ভিডিও আপলোড করেছে। সেখানে দেখা যায় একটি সংযোগ রেখায় মিলেছে সুইজারল্যান্ড, ফ্রান্স ও জার্মানি। আর বাসেল শহরের অবস্থান এমন এক জায়গায় যেখান থেকে তাৎক্ষণিকভাবে 3 দেশের সীমান্ত পাড়ি দেওয়ার মতন রোমাঞ্চকর একটি সুযোগ রয়েছে। ভৌগোলিক স্বতন্ত্র বৈশিষ্ট্যর পাশাপাশি সুইজারল্যান্ডের সাংস্কৃতিক কেন্দ্রগুলোর একটি হিসাবেও পরিচিত বাসেল শহর। এখানকার প্রধান আকর্ষণগুলোর একটি হল ওল্ড টাউন বা পুরনো শহর। মধ্যযুগীয় ইতিহাসের চিহ্ন ধারণ করে আছে বাসেল শহরের এই অংশে। এদিকে চিলিতে অবস্থিত আতাকামা মরুভূমিতে দেখা গিয়েছে ফুলের বাহার। বিশ্বের সবচেয়ে শুষ্ক মরুভূমি পরিণত হয়েছে ফুলবাগানে। কয়েকদিন বৃষ্টির পর এখানকার বালি সাদা ও বেগুনি ফুলে ছেয়ে গেছে। আতাকামা মরুভূমিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বীজ প্রতি কয়েক বছর পর বসন্তকালে ফুলের আকারে ফুটে। এই মরুভূমির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এখানে বৃষ্টির ফলে মরুভূমিতে ফুল ছড়িয়ে পড়েছে, তবে আরও বৃষ্টি প্রত্যাশিত, যার ফলে ফুলের ব্যাপক বিস্তার হতে পারে। চিলির পন্টিফিকাল ক্যাথলিক ইউনিভার্সিটির 2022 সালের বিশ্লেষণ অনুসারে গত 40 বছরে প্রায় 15টি এ ধরনের ঘটনা ঘটেছে। 2022 সালে চিলির সরকার এ বিরল ফুল এবং পোকামাকড়, সরীসৃপ এবং পাখি সহ তাদের সমর্থনকারী বন্য প্রাণীগুলোকে রক্ষায় আতাকামা মরুভূমিতে একটি নতুন জাতীয় উদ্যান তৈরির ঘোষণা দিয়েছে। চলে এলাম একেবারে শেষে। দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, এনটিভি, বিএসসিসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও আগামী সপ্তাহে বুধবার সন্ধ্যা 6টা 45 মিনিটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।